আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সনদের বাইরে সিদ্ধান্ত মানতে দলগুলো বাধ্য নয়, প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান বিএনপির। অমীমাংসিত বিষয় চাপিয়ে দিলে দায় সরকারের, মির্জা ফখরুল। গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীর পল্টনে কিছুক্ষণের মধ্যে জামায়াত সহ সমমনা ইসলামী 8 দলের সমাবেশ, নেতাকর্মীদের ঢল। নির্বাচন বাধাগ্রস্ত করতে দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে আওয়ামী লীগ। কুমিল্লায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব, কোনো বাধায় ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না। 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে শঙ্কা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। নাশকতা ঠেকাতে কঠোর নজরদারি আইন শৃঙ্খলা বাহিনীর, মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বৃদ্ধি। গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সবচেয়ে ভালো পদ্ধতি, অ্যাটর্নি জেনারেল। আপিল শুনানি শেষ, 20 নভেম্বর রায়। এবং ভোটের প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ, ড্রোন ও এআই ব্যবহারও নিষেধাজ্ঞা। নিয়ম লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই জাতীয় সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দল তা মানতে বাধ্য থাকবে না, জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় এর দায় অন্তর্বর্তী সরকারের উপর বর্তাবে। অন্যদিকে সংস্কারের নামে কোনো কিছু দেশের মানুষের কাঁধে চাপালে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট করছেন মাইনুল হাসান। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সবশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ 1 বছর আলোচনার ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক ও আইন অনুযায়ী সবাই অঙ্গীকারবদ্ধ। এর বাইরে গিয়ে সরকারকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা না করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল বা অগ্রাহ্য করার শামিল। আবার আমি এটা পড়ছি যে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। স্থায়ী কমিটির নেতারা জানান, তবে সরকার যে কোনো ইস্যুতে আলোচনার আহ্বান জানালে সহযোগিতার জন্য প্রস্তুত বিএনপি। এদিকে নিজ জেলা ঠাকুরগাঁয়ে মতবিনিময় সভায় জামাতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন হলে তাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়েব করে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার। জামাত ইসলাম বলতেছে ওটাই করিব হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। ঠাকুরগাঁও সদর উপজেলার কে লক্ষ্মীহাট উচ্চ বিদ্যালয় মাঠে বরগাঁও ইউনিয়নের ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা,
ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের উপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা সহ 5 দাবিতে আন্দোলনরত 8টি দলের সমাবেশ কেন্দ্র করে রাজধানীর পল্টন মোড়ে নেতাকর্মীদের উপস্থিতি শুরু হয়েছে। এরই মধ্যে 8 দলের কয়েকশো নেতাকর্মী পল্টন মোড়ে জড়ো হয়েছেন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে আসছেন 8 দলের নেতাকর্মীরা। সমাবেশ শুরু হবে দুপুর 2টায়। সমাবেশে অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের সৈয়দ রেজাউল করিম সহ 8 দলের শীর্ষ নেতারা। এই সমাবেশ থেকে দেশ ও জনগণের জন্য নতুন বার্তা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে পল্টনে রয়েছেন সহকর্মী খায়রুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, সমাবেশ কখন শুরু হবে আর 8 দলের নেতারা কি সমাবেশে যোগ দিবেন, এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, আপনি জানেন যে আজকে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি এবং সেই আলোকে গণভোট আয়োজন সহ যে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ যে 8টি দল, সেই 8টি দলের কিন্তু ডাকা যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু চলছে এই রাজধানীর পল্টন মোড়ে। এখানে কিন্তু সেই 8 দলের শীর্ষ নেতৃবৃন্দরাও কিন্তু উপস্থিত হওয়ার কথা রয়েছে। এখনো শীর্ষ নেতৃবৃন্দরা এসে পৌঁছায়নি। তারা সমাবেশে স্থলে এসে পৌঁছালে হয়তো আনুষ্ঠানিকভাবে সেই সমাবেশ শুরু হবে। তবে বিভিন্ন রাজধানীর বিভিন্ন স্থান থেকে কিন্তু বিশাল বড় বড় মিছিল নিয়ে কিন্তু তাদের সে সকল দলের সমর্থকরা, নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশে এসেছেন এবং কথা বলছেন। আমরা একটু কথা বলবো বাংলাদেশ খেলাফত মজলিসের এক নেতার সঙ্গে। আমাকে একটু বলবেন যে আসলে আপনাদের এই সমাবেশ করার আসলে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং এই ঢাকা 8 আসনের দলের আল্লামা মামুনুল হকের মনোনীত রিকশা মার্কার প্রার্থী। আজকে আমাদের এই মহাসমাবেশ একটা গণদাবিতে পরিণত হয়েছে। আপনারা জানেন জুলাই সনদকে আইনি বাস্তবায়ন করার জন্য, আইনি ভিত্তি প্রদান করার জন্য আমরা আন্দোলন করে আসছি। সে আন্দোলনের শেষ পর্যায়ে হলো যে গণভোট দেওয়া। গণভোটের ক্ষেত্রে সকল দলই বলছে গণভোট, যেহেতু সকল দলে মেনে নিয়েছে, তাহলে আগে গণভোট হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। কারণ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে অতীতের 53 বছরে এদেশের যে শাসন ব্যবস্থা কায়েম ছিল, আগামীতে যেই ক্ষমতা আসুক তারাই ওই 53 বছরের ফ্যাসিবাদী শাসনের তারা বাস্তবায়ন করবে। অতএব আমরা নতুন বাংলাদেশ পেয়েছি 5 আগস্টে। আমাদের আমির আল্লামা মামুনুল হক দীর্ঘ 3.5 বছর জেল খেটেছে দেশের মানুষের জন্য। তার কোনো ব্যক্তি স্বার্থ ছিল না, দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য। আর তার এই জেল খাটা, তার এই কোরবানি, আমার দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই জেল খেটেছে। আমরা ফেরারি আসামি ছিলাম, আমরা বছরকে বছর আমরা ঘরে থাকতে পারি নাই। জি, আমরা গণভোট নভেম্বরে চাই। আমরা মনে করি এই সরকার আমাদের আন্দোলনের ফসল, আমাদের আন্দোলনের পরে সরকার আসছে। অতএব আমাদের কথার বাইরে সরকার যদি যায়, দেশের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না, জনগণের সাথে তারা গাদ্দারি করবে, তার পরিণতি ঠিক ভালো হবে না। জি, যেমনটা শুনলেন আপনারা, আসলে এ সকল নেতারা যে বলছেন যে আসলে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে, আর যদি সেটি না হয় আসলে তারা আরও কঠোর আন্দোলন দেওয়ার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখনো কিন্তু আসলে সমাবেশে যে 8 দল রয়েছে সমাবেশ আয়োজন করার, সেই 8 দলের যে শীর্ষ নেতা তারা কিন্তু এসে পৌঁছায়নি। তো ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছাবেন এবং দেশ ও জাতির জন্য হয়তো নতুন কোনো তারা বার্তা দিবেন। এছাড়াও কিন্তু তারা আরেকটি জিনিস উল্লেখ করেছেন, সেটি হচ্ছে স্বৈরাচারের যে দোসর জাতীয় পার্টি সহ যে 14 দল রয়েছে, সেটিকেও আসলে তাদের যে কার্যক্রম এবং সে সকল কার্যক্রম নিষিদ্ধর দাবি কিন্তু তারা তুলেছেন। এই ছিল এখান থেকে আমার কাছ থেকে সর্বশেষ খবর। খায়রুল, ধন্যবাদ আপনাকে।
আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ফ্যাসিস্ট এই রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের নেশা। কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তবে ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি বিদেশি কোনো শক্তি এই নির্বাচন বানচাল করতে পারবে না বলেও জানান প্রেস সচিব। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। ইতোমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও সবাই একটি উৎসব মুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হুসাইন। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে, যেটা ফ্রি হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে, সেটা ইনক্লুসিভ হবে এবং খুবই উৎসব মুখর হবে। ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সেই সঙ্গে মেট্রো রেল সহ কেপিআই স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং রাস্তার পাশে কেরোসিন তেল বিক্রিও বন্ধ করা হয়েছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানান, যারা বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে তাদের উপর নজর রাখছে নিরাপত্তা বাহিনী। সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীরা যাতে ঢুকতে না পারে সেই বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সন্দেহভাজন কাউকে দেখলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নরমাল থাকবে। নির্দেশনা দেওয়া আছে এবং আরো দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সন্ত্রাসী দেশও যেন কোনো সন্ত্রাস করতে না পারে এবং বাইরে থেকেও যেন না আসতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের উপযোগিতা ফুরিয়ে গেছে। এখন তারা আগুন সন্ত্রাসে নেমেছে, আর তাই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে এনসিপির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যারা সংস্কারের পক্ষে আসতে চায় তাদের সাথে জোট করতে পারে এনসিপি। তো যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, এটা স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যালটের মধ্য দিয়ে এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈধতা উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মূলত বুলেটের পক্ষে বৈধতা উৎপাদন করছে, এত বছর ধরে যারা ব্যাংক লুট করেছে তাদের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা যারা গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন যেটি হয়েছে সেটির পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মাইনরিটির যে নির্যাতন হয়েছে, আমাদের হিন্দুদের উপরে যে নির্যাতন আওয়ামী লীগ যেভাবে করেছে, মাইনরিটিকে যেভাবে ক্লাসিফাইড করেছে সেটির পক্ষে তারা বৈধতা উৎপাদন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারের ঢাকা ১৪ আসনের বনগাঁও ইউনিয়নে পথসভা করেছে বিএনপির প্রার্থী ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। এ সময় তিনি বলেন, সাংসদ নির্বাচিত হলে বনগাঁও ইউনিয়নের সকল সমস্যা সমাধান দূর করবেন এবং ইউনিয়নটিকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। এ সময় তিনি দাবি করেন, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে দেশে নাশকতা তৈরির যে চেষ্টা চলছে তা নিয়ে সোচ্চার বিএনপির নেতাকর্মীরা। কোনো রাজনীতি আমরা করব না, এই পরিবর্তনটাই আমরা আনতে চাচ্ছি। আর বিচ্ছিন্ন যে সমস্ত ঘটনা বলছেন যেগুলো অরাজকতা সৃষ্টি করার জন্য করা হচ্ছে, আপনারা সবাই জানেন কোন কুচক্রী মহল বিদেশ থেকে কুমন্ত্রণা দিয়ে আমার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, অরাজকতা সৃষ্টি করার জন্য সেটা করে যাচ্ছে। সংবিধানে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের শুনানি শেষ। ২০ নভেম্বর এই বিষয়ে রায়ের দিন ঘোষণা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। সেদিনই জানা যাবে তত্ত্বাবধায়ক সরকার আবারও ফিরে আসবে কিনা।
শুনানি শেষে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকরের বিষয়ে একমত বিএনপি, জামায়াত সহ বাদী পক্ষের আইনজীবীরা। আর অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, মুমূর্ষু গণতন্ত্রের একমাত্র নিরাময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাজনৈতিক সরকারের অধীনে হওয়া নির্বাচন যে সুষ্ঠু হয় না তা প্রমাণিত হয়েছে। আপিল বিভাগে উত্থাপিত সব পক্ষের যুক্তি তর্কের যথাযথ মূল্যায়ন করেই রায় দেওয়া হবে এমন প্রত্যাশার কথাও জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। একই সাথে জালিয়াতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক শাস্তিযোগ্য অপরাধ করেছে বলেও শুনানিতে মতামত দিয়েছে সব পক্ষ। এদিন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তির আবেদনের পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া ও বিএনপির পক্ষের রুহুল কুদ্দুস কাজল সমাপনী শুনানি করেন। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সর্বোচ্চ আদালতে গত 21 অক্টোবর থেকে আপিলের শুনানি শুরু হয়। সবশেষ গত 6 নভেম্বর নবম দিনে রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করে। এই পুনর্বিবেচনার পরে বর্তমানে যে রায়টি হবে সেটি হবে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ রায়, যে রায়টি ফলো হবে। আমরা যে রিভিউ করেছি সেটি যদি অ্যালাউ করেন তাহলে পূর্বের যে রায়, খায়রুল হক সাহেবের যে রায়, সে রায়টি আমাদের আর বিচারিক, আমরা বলি দৃষ্টান্ত, প্রেসিডেন্ট হিসেবে সেটা থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভ হবে এবং প্রসপেক্টিভ হলে সেটা আগামী নির্বাচনের থেকে কার্যকর হতে পারে, এটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং। এখন আদালত সাবমিশনগুলো কিভাবে নিয়ে ওনারা কিভাবে দেবেন এটা ওনাদের ব্যাপার। এবার প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। নিষেধাজ্ঞা থাকছে ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারেও। এসব বিধান যুক্ত করে আগামী সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনী প্রচারণা করা যাবে বিলবোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রেখেছে ইসে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। যে কোনো নির্বাচন এলেই পোস্টারে ছেয়ে যায় পুরো এলাকা। বাসাবাড়ির দেয়াল কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনা, যে কোনো জায়গায় কোনো বিধিনিষেধের তোয়াক্কা না করেই লাগানো হয় নির্বাচনী পোস্টার। তবে এবারের জাতীয় সংসদ নির্বাচনে পাল্টে যাবে চিরচেনা সেই দৃশ্য। এরই মধ্যে প্রার্থীর আচরণ বিধিমালায় নিষিদ্ধ করা হয়েছে পোস্টারের ব্যবহার। বিধিমালায় বলা হয়েছে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না। একই সাথে অপচনশীল দ্রব্য, রেক্সিন, পলিথিন তথা পরিবেশের জন্য ক্ষতিকর এরূপ কোনো প্রচারপত্র, লিফলেট বা হ্যান্ডবিল, ফেস্টুন ও ব্যানার ব্যবহার করা যাবে না। তবে বিলবোর্ড ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সেক্ষেত্রে একজন প্রার্থী তার প্রচারণায় 20টির বেশি বিলবোর্ডও ব্যবহার করতে পারবেন না। ডিজিটাল বিলবোর্ডে বিদ্যুতের মাধ্যমে আলোর ব্যবহার করা যাবে। তাছাড়া আলোকসজ্জার উপরও নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। এবার 500 টাকায় ভোট বেচবো না, 500 টাকার লোভে নিজেরে বিক্রি করুন না। নির্বাচনী প্রচারণায় এরকম কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন। বিধিমালায় বলা হয়েছে প্রচারণা সহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ব্যবহার করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ইমেইল আইডি সহ অন্যান্য শনাক্তকরণ তথ্যাদি রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে। নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। এছাড়া এক মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলকে অঙ্গীকারনামা দিতে হবে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে নির্বাচন কমিশনের। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। চিকিৎসক সংকট ও নানা অব্যবস্থাপনায় ধুকে ধুকে চলছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। 26 চিকিৎসকের পদ থাকলেও আছেন 4 জন, ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। এদিকে নিয়মিত অফিস না করা সহ বিভিন্ন অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান।
1972 সালে প্রতিষ্ঠিত হয় 31 শয্যা বিশিষ্ট আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 2004 সালে এটিকে 50 শয্যায় উন্নীত করা হয়। এই হাসপাতালে শুধুমাত্র বহির্বিভাগেই প্রতিদিন চিকিৎসা সেবা নেন 4 শতাধিক রোগী। এছাড়া 50 শয্যার হাসপাতালটিতে নিয়মিত শতাধিক রোগী ভর্তি থাকেন। 3 জন মেডিকেল অফিসার ও 1 জন ডেন্টাল সার্জন দিয়ে এই চাপ সামলানো কঠিন। এটা আমাদের সেবা দেওয়ার জায়গা, ওরা আসে নিজের বাচ্চা সামলায়, নিজের হাজবেন্ড সামলায়, অথচ আমাদের রোগীদের কোনো সাহায্য করার কোনো নামগন্ধই নাই। একটু না, অনেকটা অবহেলা আছে। এখন পর্যন্ত কোনো ডাক্তার বা কোনো সেবিকা এখানে এখন আসেনি। রোগী কিভাবে সেবা যত্ন নেবে এখানে এই ব্যবস্থা এখনো নাই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগও আছে কারো কারো। 3টা থেকে 4টা বাজে, তাও শফি মাহমুদ এখনো পর্যন্ত এই হাসপাতালে নাই। হাসপাতালে আসে প্রাথমিক চিকিৎসা এখানকার যে প্রধান ডাক্তার ওনাকে তো আমরা পাইনি। চিকিৎসক ও জনবল সংকটের কথা জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবু শফি মাহমুদ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। একটা প্রতিষ্ঠানে কাজ করতে গেলে অনেক সময় সবার মন রক্ষা করে কাজ করা সম্ভব হয় না, যে কারণে অনেকে হয়তো ইন্টেনশনালি এই অভিযোগগুলো করতে পারে। স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। তিনি বলেন, 22টি শূন্য পদে ডাক্তার নিয়োগ দেয়া গেলে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান সংকট অনেকটাই কেটে যাবে। চিকিৎসকের টোটাল পোস্ট হচ্ছে 26 জন, সেখানে মাত্র আছে 4 জন। আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট যেখানে থাকার কথা 26 জন, সেখানে আছে 13 জনের মতো মাঠ পর্যায়ে। সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা, যদি এটা এই শূন্য পদগুলো পদায়নের ব্যবস্থা না করা যায়, তাহলে আমাদের আক্কেলপুর সহ ওরা জয়পুরহাটের স্বাস্থ্য সেবাটা হুমকির মুখে পতিত হবে। তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি জেলা সদর হাসপাতালে রোগীর চাপ কমাতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের বিকল্প নেই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। ফুলবাড়িয়া থানার ওসি রফিকুজ্জামান জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা সোমবার রাত 3:15টার দিকে ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেয়। বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া ঘটনাস্থলেই পুড়ে মারা যান। তিনি আরো জানান, লাশ উদ্ধার করে থানা ক্যাম্পাসে আনা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খুলনা জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের 44তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনীর প্রধান এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে আর্চডাক জিওসি বিএমটিএফ মহাপরিচালক যশোর এরিয়া জিওসি 55 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সেনা সদস্যের ঊর্ধ্বতন কর্মকর্তা, এএসসিসি অ্যান্ড এস কমান্ড্যান্ট এবং আর্মি সার্ভিস কোরের সকল ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন ফুটবল সেন্সেশন হামজা চৌধুরী। রাজধানীতে রবির কর্পোরেট অফিসে এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হামজা চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিয়াব আহমেদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম। এ সময় রবির ম্যানেজিং ডিরেক্টর বলেন, দেশের হয়ে খেলার মাধ্যমে হামজা চৌধুরী দৃঢ় দেশপ্রেমিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন। তার এই যাত্রা, পরিশ্রম, অধ্যাবসায় এবং নিজের শিকড়ের প্রতি ভালোবাসা দেশের তরুণদের জন্য অনুপ্রেরণার প্রতীক। আর রবির বিলিভ ইউ ক্যান ক্যাম্পেইনের মূল ভাবনাও একই।
এদিকে রবি আজিয়াটা পিএলসির সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত ও গর্বিত বলে জানান ইংল্যান্ডের লেস্টার সিটি ফুটবল ক্লাব তারকা হামজা চৌধুরী। এবার অর্থ সংবাদ। শরীয়তপুরে জনপ্রিয় হচ্ছে বিনা চাষ পদ্ধতির পেঁয়াজ ও রসুন আবাদ। উৎপাদন খরচ কম এবং আগাম ফলন লাভজনক হওয়ায় নড়িয়া ও জাজিরা উপজেলার কৃষকরা ঝুঁকছেন এই পদ্ধতির চাষে। এমনকি পতিত জমিও আনা হচ্ছে চাষের আওতায়। এই পদ্ধতিকে উৎসাহিত করতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। শরীয়তপুর প্রতিনিধি রুকনুজ্জামান পারভেজের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। সবেমাত্র আমন ধান কাটা শেষ, এসব জমিতে এখন চলছে রসুন রোপণের ব্যস্ততা। মূলত ধান কাটার পর জমির খড় সরিয়ে সেই জমিতেই আবাদ হবে বিনা চাষ পদ্ধতিতে। শরীয়তপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই পদ্ধতির আবাদ। এছাড়াও বর্ষা শেষে জমি থেকে পানি নেমে যাওয়ার পর ভেজা ও নরম মাটিতে বিনা চাষ পদ্ধতিতে চাষ হচ্ছে পেঁয়াজ ও রসুন। চলতি বছর পেঁয়াজের দাম ভালো হলেও রসুনের দাম ছিল কম। এছাড়াও সার ও বীজের বাড়তি দাম ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় কাঙ্ক্ষিত লাভ পাচ্ছে না কৃষক। বর্তমানে আমাদের সারের খুব ক্রাইসিস, ওষুধ খুব দাম বৃদ্ধি, সারের দাম বেশি, তাই সার ঠিক মতন দিতে পাইতেছি না, তাই সারাই লাগাইতেছি। তাদের কাছে আমাকে আবেদন যেরকম সারের দাম কমাই দেয়, বিনা চাষে চাষ করতেছি যে লাভবান হওয়ার জন্য। আশা করি আমরা পেঁয়াজের দাম, রসুনের দাম সামনে একটু ভালো পাবো। কৃষি বিভাগ বলছে দ্বিফসলি জমি 3 ফসলিতে আর 3 ফসলি জমি 4 ফসলিতে রূপান্তর হওয়ায় বাড়ে কৃষি উৎপাদন। তাই এতে আগ্রহ বাড়াতে কৃষকদের প্রণোদনা দিচ্ছে সরকার। কৃষি বিভাগ থেকে আমরা বেশ কিছু প্রকল্পের আওতায় কৃষকদের আমরা পেঁয়াজ প্রণোদনা দিয়েছি, আমরা কিছু এয়ার ফ্লো মেশিন দিয়েছি। রসুনের জন্য আমাদের কিছু প্রদর্শনী আমরা ইতিমধ্যে বিতরণ করা শুরু করেছি। আশা করি কৃষক যে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকৃত হবে এবং আমাদের নড়িয়াতে যে টার্গেট আছে 1200 হেক্টর জায়গাতে রসুন এবং 600 হেক্টর জায়গাতে পেঁয়াজ, আশা করি আমরা ফুলফিল করতে পারব। এবছর শরীয়তপুরে 61,051 মেট্রিক টন পেঁয়াজ আর 42,750 মেট্রিক টন রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বঙ্গোপসাগরে ট্রলার সহ 24 জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় 29 মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মদিনা 6 মাছ ধরার ট্রলারটি শনাক্ত করে তারা। এরপর টহলরত জাহাজ বা নৌজা অপরাজেয় এর মাধ্যমে দ্রুত জেলেদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া 24 জেলেই সুস্থ আছেন এবং তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জেলেরা জানায়, গত 29 অক্টোবর মাছ ধরার উদ্দেশ্যে কুতুবদিয়া থেকে সাগরে যাওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে সাগরে আটকা পড়ে তারা। এবারে খেলার খবর। লঞ্চের পর সিলেট টেস্টের প্রথম দিনে সাফল্য পেতে শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। নাহিদ রানার ওভারে 2 বার জীবন পাওয়া আইরিশ ব্যাটার পল স্টার্লিংকে শেষ পর্যন্ত ফেরানো গেছে। দলকে 96 রানে রেখে সাদমান ইসলামের হাতে ক্যাচ তোলেন 60 রানে থাকা আইরিশ ওপেনার, আর তাতেই ভাঙে 155 বলে 96 রানের রেকর্ড জুটি। টেস্টে দ্বিতীয় উইকেটে এটি আয়ারল্যান্ডের সর্বোচ্চ জুটি। ইনিংসে আরও 1 রান যোগ হতেই মেহেদী হাসান মিরাজ লেগ বিফোরের ফাঁদে ফেলেন হ্যারি টেক্টরকে। 59 রানে থাকা কারমাইকেলকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মিরাজ। অবশ্য দিনের প্রথম সেশনে আইরিশদের ইনিংসে কোনো রান যোগের আগেই সাজঘরে ফেরেন আইরিশ অধিনায়ক বালবার্নে। তাকে বিদায় করেন পেসার হাসান মাহমুদ। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ 4 উইকেটে 186 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সনদের বাইরে সিদ্ধান্ত মানতে দলগুলো বাধ্য নয়, প্রধান উপদেষ্টার সতর্ক থাকার আহ্বান বিএনপির। অমীমাংসিত বিষয় চাপিয়ে দিলে দায় সরকারের, মির্জা ফখরুল।
গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীর পল্টনে কিছুক্ষণের মধ্যে জামায়াত সহ সমমনা ইসলামী 8 দলের সমাবেশ, নেতাকর্মীদের ঢল। নির্বাচন বাধাগ্রস্ত করতে দেশে জ্বলাও পোড়াও চালাচ্ছে আওয়ামী লীগ। কুমিল্লায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব, কোনো বাধাই ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না। 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টার। নাশকতা ঠেকাতে কঠোর নজরদারি আইন শৃঙ্খলা বাহিনীর। মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বৃদ্ধি। গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই সবচেয়ে ভালো পদ্ধতি। অ্যাটর্নি জেনারেল, আপিল শুনানি শেষ, 20 নভেম্বর রায়। এবং ভোটের প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ। ড্রোন ও এআই ব্যবহারেও নিষেধাজ্ঞা। নিয়ম লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।